সমিতা, আজকে এসএসসির মামলা ছিল সুপ্রিম কোর্টে। আমরা কিছুক্ষণের জন্য ভুলে যাচ্ছি যে সুপ্রিম কোর্টে মামলাটা ছিল। ধরে নিন মামলাটা আপনার কাছে আছে, আপনি আজকের দিনে সমস্ত কিছু দেখে শুনে কি রায় দিতেন? না, প্রথমত হচ্ছে যে এটা বলার ধৃষ্টতা আমার নেই, আর ধরে নিলে তো হবে না। আপনি ধরে নিতে পারেন, কিন্তু আমি একজন আইনজীবী, সুপ্রিম কোর্টে মামলা আছে, এসব কথা বলবো না। আমি এইটুকু বলবো, সুপ্রিম কোর্ট যা করেছে আমিও তাই করতাম। কার্যত এই মামলায় কোনো রায় দেয়া এই মুহূর্তেও সম্ভব নয়, কারণ যতক্ষণ না আমি এক্সাক্ট বিচার পাচ্ছি, এক্সাক্ট হিসাবটা পাচ্ছি কতজন ইল্লিগাল কতজন লিগাল, একদম পরিষ্কার কথা, ততক্ষণ পর্যন্ত এই মামলায় কোনো রায় দেওয়া সম্ভব নয়। এবং সেখানে বোর্ডের হিসাব একরকম, সিবিআই এর হিসাব একরকম। সিবিআই আবার যে পদ্ধতির মাধ্যমে হিসাব মেলাতে চাইছে সেই পদ্ধতি বোর্ডের সাথে মিলছে না। সিবিআই মাঝখানে ক্যান্ডিডেটদের ডেকে তাদের রোল নাম্বার নিয়ে সই করানোর মতো গল্প করেছিল, বহু ক্যান্ডিডেটরা আপত্তি জানিয়েছিল, বহু লয়ারদেরকে এসে বলেছিল আমরা সেই প্রসেসে আপত্তি জানিয়েছিলাম। কেন সেটা করা হবে? ওটা যে তারই মার্কশিট সেটা সে কি করে জানবে? সিবিআই এর মতো তদন্তকারী সংস্থা তারা যদি এরকম গর্ধপের মতো কাজ করে তাহলে সেক্ষেত্রে কিছুই বলা যেতে পারে না। আর আরো একটা ব্যাপার হচ্ছে যে দেশের সর্বোচ্চ কোর্ট তারাও জানে যে এই মামলা আজকে এমন একটা জায়গায় এসে পৌঁছেছে, আজকে তারা যদি লিখে দেয় কিছু একটা, তারপরে আর এদের যাওয়ার কোনো রাস্তা নেই। যদি আজকে সবারই ক্যান্সেল হয়ে যায়, যেটা ক্যালকাটা হাইকোর্ট করেছিল শেষ বর্ষা সুপ্রিম কোর্টে যদি সবার ক্যান্সেল করে দেয়, দেখুন জেনুইন আর ফেক এটা তো একদম 100%, কিন্তু যদি কজন ফেক কজন জেনুইন এই জায়গাটা যদি বিচার না করা সম্ভব হয়, তাহলে আমার মনে করি আমি ক্যালকাটা হাইকোর্ট ঠিক ছিল যে সবাইকেই আউট করে দাও। কিন্তু সবাইকে আউট করে দিলে একটা জিনিস কি হয়ে যাচ্ছে, সেটা একটা অমানবিক জায়গা তৈরি হয়ে যাচ্ছে। কেন? যে ছেলেটি বা মেয়েটি পরিশ্রম করে খেটে খুটে সারা বছর পড়াশোনা করে চাকরিটা পেল, তার চাকরিটা চলে যাবে? এটা তো ঠিক নয়। আর যে সাদা খাতা জমা দিয়ে 10 লাখ বা 8 লাখ 12 লাখ 15 লাখ টাকা দিয়ে চাকরি পেল, সেও চাকরি করবে তারই পাশে বসে, এটাও ঠিক নয়। এই ঠিক বেঠিকের মানে মাঝখানে পুরো মামলাটা আটকে আছে। অত্যন্ত কঠিন সুপ্রিম কোর্টের পক্ষে অ্যাসেসমেন্ট করা, অত্যন্ত কঠিন। কারণ হচ্ছে যে আমি আপনাকে বলছি, বোর্ড বলছে এত ফেক। জাস্টিস জিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চেই মামলা প্রথম ছিল, তার একটাই জিজ্ঞাস্য ছিল বোর্ডের কাছে, বোর্ডের ওপর কি প্রেসার ছিল যে একটা জেনুইন ছেলে মেয়েকেও চাকরি দেওয়া হয়েছে, তার অ্যাপয়েন্টমেন্ট লেটার এসএসসি ইস্যু করেছে, একটা ফেক ছেলে বা মেয়ে তার অ্যাপয়েন্টমেন্ট লেটার এসএসসি ইস্যু করেছে। বা কারণ অন্যগুলোর প্রসঙ্গে আমি যাচ্ছি না, খাতা দেখা বা ফর্ম বা ইত্যাদি ইত্যাদি, সেইগুলোর থেকেও ব্যাপার হচ্ছে যে চাকরিটাই তো মেন, চাকরিটা যাতে থাকে বা যায় এটাই তো ব্যাপার। আমি সেজন্য চাকরিটার ওপরেই বললাম, এবং কোর্টও এইটার ওপরেই জোর দিয়েছিল। এই প্রশ্নের কোনো উত্তর এসএসসির অ্যাডভোকেটরা সেদিন দিতে পারেনি, আজও দিতে পারেনি। আর আরো একটা বড় ব্যাপার হচ্ছে, এখন তো আমার যেটা আশঙ্কা হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত সুপ্রিম কোর্ট একদম ফাইনাল ডিসিশনে পৌঁছাতে পারবে, এই মামলার রায় আসবে না। আপনি যতই তাড়াহুড়ো করেন, যতই যাই বলেন, আর রায় আসবে না। কিন্তু এতে কার্যত একটা অসুবিধা হচ্ছে, যে ছেলে মেয়েগুলো ধর্ণা দিচ্ছে, যারা মনে করছে এই ওয়াই চ্যানেলে এই ঠান্ডায় রাতে শীতে যারা বসে আছে, এবং যারা গত 3 বছর ধরে 3.5 বছর ধরে পুলিশের জুতোলাতিকে হাইকোর্ট থেকে অর্ডার করিয়ে এই ধর্মতলা, কলকাতা বা বিকাশ ভবন বিভিন্ন জায়গায় না খেয়ে আতপেটা খেয়ে অনশন করে তাদের আন্দোলনটাকে চালাচ্ছে, আজকে তাদের জন্য দেশের সুপ্রিম কোর্টও যদি তাদের পাশে না দাঁড়ায়, মানে তারা যদি যোগ্য চাকরি প্রার্থী হয়, অন্যায়দেরকে বাদ দিয়ে তাদেরকে যে ঢোকানো সেই প্রসেসটা যদি দেশের সর্বোচ্চ কোর্টও না করতে পারে, তাহলে মানুষ আর কোথায় যাবে? কারণ মানুষের তো শেষ ভরসা কোর্ট, এবং শেষেরও শেষ ভরসা হচ্ছে সুপ্রিম কোর্ট। কারণ আমার হাইকোর্টে হেরে গেলেও, আমার হাইকোর্ট একটা ভুল অর্ডার দিলেও, একটা শেষ আমি মনে করি যে একটা অ্যাপিল বা কোনো কিছু করে সুপ্রিম কোর্টে একটা আমার শেষ বলার একটা রাস্তা আছে। এবং সুপ্রিম কোর্টের স্পেশাল বেঞ্চের অর্ডার বা একাধিক জাজের বেঞ্চের অর্ডার, তার উপরে তো আর কিছু করা সম্ভব নয়। তো সুপ্রিম কোর্ট একদম স্যাঙ্গুইন না হয়ে অর্ডার দিতে পারবে না। কিন্তু মানে আরো একটা জায়গা সমস্যা তৈরি করছে, আমার মনে সমস্যা তৈরি করছে, সিজেশন অফ স্যালারি। এই জায়গাটা কি হবে? কারণ যদি ফেক প্রমাণ হয়, এই যে সুপ্রিম কোর্ট যেটা হাইকোর্ট স্টে দিয়েছিল, সুপ্রিম কোর্ট এই যে স্টেটা সেই যে লোকসভা ভোটের সময় তুলে নিল,
লোকসভা ভোটের সময় 24 সালে সেই যে তুলে নিল, স্যালারি দিতে বললো। হ্যাঁ, স্যালারি দিতে বললো, কারণ তখন রাজ্য সরকার একটা দেখিয়েছিল যে এদের মধ্যে মানে এই টিচারদের মধ্যে 800 টিচার তারা আমাদের বিভিন্ন জায়গায় ভোট কেন্দ্রে রয়েছেন। এখন যদি সুপ্রিম কোর্ট বলে যে এই 800 টিচারকে পাবো না, এক্ষুনি 800 টিচার রিলিভার কি করে পাবো? তাহলে আর তো কদিন পরে ভোট, 4 দিন পরে না 7 দিন পরে ভোট, কিভাবে আমরা করব? কিভাবে রিলিভার পাবো? আমাদের তো এত স্টাফ নেই। কার্যত সেই ব্যাপারটা, তাহলে তাদের স্যালারিটাও কন্টিনিউ হচ্ছে। আজকে যদি প্রমাণ হয় যে এই 6000 একদম হ্যাঁ ফেক, তাহলে মানুষ তো দেখুন স্যালারি পেলে যখন একবার সুপ্রিম কোর্ট তুলে নিয়েছে, তাদের মনের মধ্যেও তো একটা ইলিউশন কাজ করছে যে পরে কি হবে পরের ব্যাপার, কেউ আর সেটা ভাবে না। টাকা পয়সা খরচ করে ফেলেছে, সেই টাকাটা ফেরত দেবে কোথা থেকে? মানে সেগুলো তাদের ব্যাপার। সিজেশন অফ স্যালারি সেটা হবে কিনা সেটাও একটা ব্যাপার, কারণ এখানে আবার ভারতবর্ষের আইন অনুযায়ী আমি ফেক চাকরি করেছি সেটা ঠিক আছে, কিন্তু সার্ভিসটা আমি দিয়েছি, যার জন্য এই আমি বলবো যে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি যখন অর্ডার দিয়েছেন, এই অর্ডারের এগেনস্টও চ্যালেঞ্জ হয়েছিল এই পয়েন্টটা, যে আমি সার্ভিসটা দিয়েছি, তুমি আমার কাছ থেকে সার্ভিসটা নিয়েছো, রেন্ডারিং অফ সার্ভিস, সেখানে সিজেশন অফ স্যালারি করা যায় কিনা সেটাও একটা প্রসঙ্গত বিষয়। অনেক কিছু বিচার্য বিষয় রয়েছে। যদি যদি এই ইকুইভ্যালেন্সে আসা যায়, এই মানে এই এতে আসা যায়, এই স্টিগমাতে আসা যায় যে হ্যাঁ বোর্ডও বলছে এগুলো ফেক, স্টেটও বলছে ফেক, সুপ্রিম কোর্টেরও লাগছে ফেক, এবং সিবিআইও বলছে তার তদন্ত সমস্ত কিছু করে যে এরাই ফেক, তাহলে তাদেরকে বাদ দাও। কিন্তু এই জায়গাগুলো একদম জেনুইন বা স্যাঙ্গুইন ভাবে বলা ভেরি ভেরি টাফ, ভেরি ভেরি টাফ। যার জন্য এই মামলার মানে আমি জানি না এই মামলা কি হবে, আমি জানি না। আমার থেকে হাজার হাজার গুণ বড় সিনিয়ররা সেখানে রয়েছেন, তারা বিভিন্ন বড় বড় মামলা লড়েন, তারা আমার থেকে আরো অনেক ভালো বলতে পারবেন। আমার সঙ্গে তাদের যেটুকু কথা হয় বা যেটুকু মিডিয়াতে দেখি সেই প্রসঙ্গেই আমি বলছি। কিন্তু আমার মনে হয়েছে যে আপনি যেটা বললেন, যদিও আমি সেখানে নিজেকে দেখি না কখনোই, কিন্তু একজন বিচারপতি হিসাবেও, সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবেও আমার মনে হয়, যেখানে সুপ্রিম কোর্টও মনে করছে যে আমরা শেষ করে দিলে সব শেষ হয়ে যাবে, কারণ আমরা যদি এটাকে এখন কিছু করে দিই, বলে দিই যে সবার চাকরি সব কিছু শেষ হয়ে যাবে, এবং আপনি একটা জানবেন যে ওই 26,000কে আবার পরীক্ষা দিতে যদি বলা হয়, এটা আরো টাফ হয়ে যাবে। পরীক্ষা তারা চাকরি আদৌ অর্ধেক লোক চাকরি পাবে না, এবং তখন আবার সুপ্রিম কোর্ট অব্দি অন্য মামলা হবে। কি মামলা হবে জানেন? যারা ফ্রেশ ক্যান্ডিডেট, যারা এখন পড়াশোনা করছে, তারা বলবে যে সরকার এতদিন বাদে পরীক্ষা নিচ্ছে, আমরা কেন পরীক্ষায় বসবো না? এবং সেখানে এত জাজমেন্ট রয়েছে, সেখানে সুপ্রিম কোর্ট তাদেরকেও বসতে দিতে বাধ্য হবে। আর তাদের পড়াশোনার সঙ্গে যারা অলরেডি চাকরি পেয়ে গেছে, তাদের মাথায় সেই পড়াশোনাটা আর নেই, সুতরাং ওই টিচারগুলোর চাকরি চলে যাবে। তবুও একটা তাদের কম্পিটিশনে আসার জায়গা। এখন কি করবে সুপ্রিম কোর্ট জানি না, বাট যতটা তাড়াতাড়ি করা সম্ভব সুপ্রিম কোর্টকে করতে হবে। সমিতা, আমরা এই সমস্ত দিক থেকে দেখছি, কিন্তু একটা দিকে দেখছি না যে যারা ঘটনাটা ঘটালো তারা কিন্তু পার পেয়ে যাচ্ছে। দেখুন, দেশে সিবিআই এখন রাজনৈতিক বেড়াজালে পুরোপুরি আবদ্ধ হয়ে গেছে। সিবিআই তো সবার নাম দিয়েছে, বা সিবিআই তদন্ত করেছে, বা সিবিআই একটা ফাইনাল ডিসিশনে পৌঁছেছে, তাহলে আজকে কেন সিবিআই সেই মাথাগুলোকে ধরতে পারছে না? কেন আজকে তাদের বিরুদ্ধে কোনো কিছুই করা যাচ্ছে না? কারণ তাদের একটা ভয় ছিল যে ভোটের আগেই না পুরো মন্ত্রিসভা জেলে চলে যায় বা ইত্যাদি ইত্যাদি। এখন তো ভোট মিটে গেছে, সবকিছু হয়ে গেছে, এখন সিবিআই এর কাছে বাধাটা কোথায়? এবার সিবিআই যদি না ধরতে পারে তাহলে কে ধরবে? কোর্ট তো আর নিজে গিয়ে কোনো বিচারপতি অপরাধী ধরে আনবেন না, সেটা একটা প্রক্রিয়ার মাধ্যমে হয়। প্রক্রিয়াটাকে দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা, যার নাম হচ্ছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। কিন্তু সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনটা এখন তার রন্ধ্রে রন্ধ্রে সেটা ওই বুড়িয়ে গেছে, বুড়ো হয়ে গেছে। তার কারণ হচ্ছে যে প্রথমত হচ্ছে যে সিবিআইয়ের অনেক সমস্যা রয়েছে, যে মানে সেগুলো আমি বলতে চাইছি যে ভেতরের কিছু আভ্যন্তরীণ সমস্যা রয়েছে। যেমন হচ্ছে যে রিক্রুটমেন্ট বহুদিন ধরে হয়নি, বড় বড় অফিসাররা নেই, হ্যাঁ, এমনকি হচ্ছে যে তদন্তের স্বার্থে যে তারা যে গাড়ি টাড়ি ইত্যাদি ইত্যাদি ব্যবহার করে, সেগুলোর যে খরচ, সেগুলোর উপরও কিছু রাশ টানা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। অনেক ব্যাপার রয়েছে, এগুলো ভেতরের ব্যাপার।
এগুলো আপনার মানে আমি অবাক হয়ে গেছিলাম। এনআইএ অফিসে আমি একদিন গেছি, কার্যত সেখানে অ্যাকশন এরিয়াতে বহুবার বলার পরে তাদেরকে অফিস দেওয়া হয়েছে। আমি বললাম যে এরম এরম একটা তদন্ত করার দরকার রয়েছে। তারা বলছে যে এগুলো তো ছোটখাটো তদন্ত, এখন এনআইএর হাতে মাত্র 3টে গাড়ি আছে, 2টো গাড়ি ওইদিকে আছে, একটা গাড়ি ওইদিকে আছে, দুদিন পর ওই গাড়িটা বাঁকুড়া থেকে আসবে, তারপরে আবার পারমিশন করে তেল ভরিয়ে ওই তদন্তটা করতে যাব। এটা এনআইএর একটা মানে দেশের আর একটা নিয়ামক তদন্তকারী সংস্থা, তার একজন এসপি আমাকে এই কথাটা বলেছিলেন। এবং আমার খুব, আমি আজকে বলেই দিচ্ছি, ওই ন্যাপার কেস নিয়ে যখন ডাকা হয়েছিল, এনআইএ ডেকেছিল কোর্ট অর্ডার ছাড়া, সেটাও আমি বলবো, এবং ন্যাপাকেও তারা ডেকেছিল, এবং সেখানে এসপি, আমি এখানে কোনো প্রমাণ দেখাতে পারবো না, কারণ সেখানে ঢুকতে গেলে মোবাইল রেখে ঢুকতে হয়। আমাকে সেখানে ঢোকার সঙ্গে সঙ্গে বলছে কোন বিজেপি নেতার কথায় আপনি এই কেসটা করেছেন। ঠিক আছে, সুতরাং এটা বোঝা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকার বা বিজেপি সরকার তারা সিবিআই বা এনআইএ কে দিয়ে বিভিন্নভাবে ইনফ্লুয়েন্সিয়াল কাজকর্ম করিয়ে নিচ্ছে না তো। এবং কোথাও ওপরে গিয়ে একটা এমন সেটিং হয়ে আছে যে যতই বড় বড় মাথা থাক, ওই সবই লোয়ার লেভেলে ধরা পড়া সবকিছু হবে। যারা জেনুইন চাকরি প্রার্থী, তাদের জীবন চলে যায় যাক, তাদের চাকরি চলে যায় যাক, ওপরের জায়গায় কেউ হাত দিতে পারবে না। রাজনীতি যদি মানে জুডিশিয়ারির ওপরে উঠে যাওয়ার চেষ্টা করে দেশে, তাহলে আর সেখানে আমি বা আপনি, আমাদের কতটুকু ক্ষমতা, কি বা করতে পারবো আমরা। আমি খুব লজ্জিত, দুঃখিত। সিবিআই এর যে পারফরমেন্স, আমি আপনাকে বারবার বলেছি, আমার রাজ্যের বিভিন্ন কেস পার্টিকুলারলি সিবিআই এর পারফরমেন্স অত্যন্ত লজ্জাস্কর, অত্যন্ত লজ্জা। যত বড় বড় কেসে যত মাথাগুলোকে, মোটামুটি ছোটখাটো মাথাগুলোকে, মন্ত্রীদেরকে ঢুকিয়েছিল সিবিআই, তাদের কাউকেই আলটিমেটলি সিবিআই দোষী প্রমাণ করতে পারেনি। অনুব্রত মণ্ডলের কেস যদি আপনি দেখেন, তার অর্ডার যদি আপনি দেখেন, কার্যত সেখানে বিচারপতি লিখেছেন একটা গরু পাচার করার তথ্য সিবিআই দিতে পারেনি চার্জশিটে, একটা গরু পাচার করার তথ্য দিতে পারেনি। একটা গবাদি পশু পাচার করার তথ্য সিবিআই দিতে পারেনি। সুতরাং তাদের যে ইয়েটা ছিল, সেটার সঙ্গে তার অপরাধ যখন সিবিআই ফাইনাল চার্জশিট দিচ্ছে ম্যাচ করছে না, তারপরেও তাকে বহুদিন ধরে রাখা হয়েছে, তারপরে তাকে কার্যত বেল দেওয়া হয়েছে। সুতরাং এরকম বহু জিনিস রয়েছে। সিবিআই তাহলে কি কোথাও সেটিং হয়ে যাচ্ছে, এই প্রশ্ন আমার মাথার মধ্যে রয়েছে, যার জন্য আমার মনে হচ্ছে যে মাথাটা হয়তো ধরা পড়বে না, কিছু করার নেই। তাহলে আলটিমেটলি আমরা রেজাল্ট কিছু পাবো না। একজন আইনজীবী হিসাবে আমি কখনো নিরাশ হব না। রেজাল্ট হয়তো আমরা পাবো। সুপ্রিম কোর্ট যদি এইটুকু করতে পারে, জেনুইন গুলো চাকরিটাকে রেখে ফেক যাদেরকে বাদ দেওয়া, এবং ফেক গুলোকে বাদ দিয়ে বাকি যারা রয়েছে, যারা ওই ফেকের জায়গায় আসবে, জেনুইন চাকরি প্রার্থী যাদের নাম, তাদেরকে যদি ঢোকাতে পারে, ঠিক আছে, তখন আপনি দেখবেন এইটা করতে গিয়েই, এটা যদি ফুলফিল হয়, এটা যদি সত্যিকারের যদি এইটা হয়, সারা দেশে সিবিআই জয় জয়কার হবে, আবার এই রাজ্যে জয় জয়কার হবে। এবং তখন আপনি দেখবেন এই সুপ্রিম কোর্ট তখন কিন্তু আমার মনে হয় মাথাদেরকে ছেড়ে দেবে না। তখন বলবে যাদের জন্য আজকে এদেরকে কষ্ট পেতে হয়েছে, যাদের জন্য আজকে এরা চাকরিটা পেয়েও আজকে এদেরকে পথে বসে থাকতে হয়েছে, এবং ফেকরা পয়সা দিয়ে চাকরি পেয়েছে, যার হাত দিয়ে এই পয়সাগুলো গেছে এবং যত অবধি গেছে সবকটাই র্যাডারে এনে সবাইকেই তদন্তের বিচার প্রক্রিয়ার মধ্যে রেখে জেলে ঢোকাতে হবে। তাহলে ওই শান্তিনিকেতন বিল্ডিং এ বসে যে বড় বড় নেতা কথা বলেন, আপনি যুবরাজ বলেন যাকে, তাকেও আপনি গড়াদের ওই পারেই দেখতে পাবেন। সেটা অসংখ্য ধন্যবাদ। শুধু নয়, কারণ এই কারণেই বলবো যে যেভাবে বিশ্লেষণ করলো মাননীয় বিশিষ্ট আইনজীবী শ্রমিক বাগচি, তাতে কিন্তু সত্যি ভাববার বিষয় এই মুহূর্তে। এবং আমরা আশাবাদী, শ্রমিকরা যে কথাটা বললেন সেটা যদি সত্যি হয়, তাহলে এর থেকে বড় কিছু হতে পারে না। সারা ভারতবর্ষের ক্ষেত্রে মনে হয় এটা একটা উদাহরণ হিসাবে থেকে যাবে, এবং সেই জায়গাটাতেই আমরা চোখ রাখবো। এবং দর্শক, আপনাদেরও চোখ থাকুক সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।